বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার যে আলোচনা, এই আলোচনাটা হচ্ছে পিয়ার পদ্ধতি সংশ্লিষ্ট। আমি পিয়ার পদ্ধতির কার্যক্রম বা পিয়ার পদ্ধতি নিয়ে মূলত আলোচনা করতে চাচ্ছি না। আমি আলোচনা আজকে করব যে আমি কয়েকটা দিন যাবৎ এই পিয়ার পদ্ধতি নিয়ে খুব ভাবতেছিলাম এবং আমি জামাত ইসলামী কেন পিয়ার পদ্ধতিতে সমর্থন করলো এবং চরমোনাই পীর সাহেবের দল বাংলাদেশ ইসলামী আন্দোলন পিয়ার পদ্ধতি কিভাবে উদ্ভাবন করলো বা পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা আসলো, সেই বিষয়টাই মূলত আমি নিয়ে খুব ভাবতেছিলাম। তো আজকে দেখলাম যে জামাত অত্যন্ত সূক্ষ্মভাবে তার সুদূর প্রসারী কাজগুলো সে করে যাচ্ছে। কিভাবে করে যাচ্ছে দেখেন, পিয়ার পদ্ধতিটা মূলত কার মাধ্যমে প্রচার হইল? পিয়ার পদ্ধতির এই 2024-এর পরে পিয়ার পদ্ধতির মূল আলোচক বা মূল প্রস্তাবক কে? মূল প্রস্তাবক হলেন চরমোনাই ইসলামী আন্দোলনের নায়েবে আমির অথবা ইসলামী আন্দোলনের যে মূল পীর সাহেব চরমোনাই জনাব রেজাউল করিম সাহেব দামাত বারকাতুম। হয়তো উনি উপস্থাপনও করেছেন অথবা আমাদের নায়েবে আমির সাহেব অর্থাৎ ফয়জুল করিম দামাত বারকাতুম, এই দুইজনের একজনে উপস্থাপন করেছেন। এখন আমার কথা হলো যে এই পিয়ার পদ্ধতি নিয়ে সর্বপ্রথম কি আলোচনা করছে? তো সর্বপ্রথম যে আলোচনা করবে বা যে একটা বই লিখবে, যেমন মনে করেন আমি যদি আজকে কথা বলতেছি, তো এই কথা বলাটা কোনো বইতে বা কোনোভাবে বলতেছি, এখন আমাকে যারা কথা বলা শিখিয়েছে সেই ব্যক্তি সফল, যেহেতু আমি কথা বলতেছি। তো পিয়ার পদ্ধতি নিয়ে সর্বপ্রথম একটা বই লিখেছেন যখন ইসলামপন্থীরা এই সংসদে যেতে হবে এই নিয়ে তাদের তেমন একটা টেনশন ছিল না বা এই চিন্তাধারা তাদের মাথায় ছিল না, তখন একটা বই লিখেছেন আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর পাকিস্তান আমলের একজন দীপ্তমান নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ঢাকার ডাকসুর তিনি ছিলেন সম্ভবত, ডাকসুর ভিপি ছিলেন সম্ভবত, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভিপি ছিলেন এবং তিনি স্বয়ং ইয়াহিয়া খান এবং তারপরে ভুট্টু এবং তারপরে আমাদের মরহুম বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে যিনি রাজনীতি করেছেন, সেই মহান ব্যক্তি অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাই একটি বই লিখেছেন জাতীয় সংসদে রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি। এই নামে আপনি সার্চ দিলে একটা বই পাবেন। তাহলে জামাত কেন সফল সেটা আমি বোঝাতে চাচ্ছি। জামাত ইসলামী বাংলাদেশ যে প্রস্তাবনা করে নাই, কিন্তু এটা তাদের প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার লেখক হলেন অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলী। তাহলে আপনি বলতে পারেন যে জামাত ইসলামের এই পিয়ার পদ্ধতি যে দলই এর উপস্থাপনা করবে সেই পদ্ধতিতে জামাত ইসলাম সফল, অর্থাৎ জামাতের কথাগুলা কেউ না কেউ কোনোভাবে বলে দিচ্ছে। আপনারা ইদানিং দেখবেন অনেক ইসলামী দল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কলেজ বিশ্ববিদ্যালয়ে আগে যা করেছে তারা সেই কাজগুলো শুরু করেছে, এর আগে কোনো ইসলামী দল এরকম করে নাই। তাহলে আপনি যদি সেই শিবির করেছে এমন কাজ যদি কোনো ইসলামী দল করে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলামী ছাত্র শিবির এখানে সফল, যে তাদের কোনো ভাই তাদের অনুসরণ করতেছে। ইভেন অনেক কিছু দিয়ে আপনারা এরকম দেখবেন। তাহলে পিয়ার পদ্ধতি যদি পাশ হোক বা না হোক, ইসলামী দলগুলো পিয়ার পদ্ধতি উপস্থাপন করেছেন এবং জোরালোভাবে চাচ্ছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন হোক। তাহলে এই পিয়ার পদ্ধতির উপস্থাপক হচ্ছেন আমাদের মরহুম বাংলাদেশের একজন দীপ্তমান এবং বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন যিনি অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাই। তাহলে আমরা পিয়ার পদ্ধতি থেকে আমরা কি বুঝলাম? যে পিয়ার পদ্ধতির প্রস্তাবক বা পিয়ার পদ্ধতির যে ব্রেন, এটা বাংলাদেশে
স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্য বই লিখে গেছেন অধ্যাপক গোলাম আজম সাহেব। সুতরাং জামাত তার কার্যক্রমে সফল। যে জামাতের কার্যক্রম যেভাবে উপস্থাপন হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে কেউ না কেউ, এটা জামাতেরই মূলত টার্গেট, যে জামাতের কাজগুলা কেউ না কেউ করে দিবে, কেউ না কেউ করবে। যদি অন্য কোনো দল করে তাতেও জামাতের কোনো প্রবলেম নেই। জামাত এটাই চায় যে সবাই ইসলামের ছায়াতলে আসুক। তাহলে আমরা কি বুঝলাম? যে পিয়ার পদ্ধতির মূল আলোচক, মূল উপস্থাপক তিনি হচ্ছেন আমাদের মহান ব্যক্তিত্ব হযরত গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। এবং গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল তিনি একজন ভাষা সৈনিক ছিলেন। তিনি রাজনীতিতে বহুমাত্রিক এবং ব্যক্তিগতভাবে বহুমাত্রিক মেধার অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা জামাত ইসলামী বাংলাদেশের কার্যক্রমকে সূক্ষ্মভাবে মানুষের মাঝে পৌঁছে দেখ এবং গোলাম আজম রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং তার কবরকে নূরে নূরান্বিত করে দেখ। আমিন।